আচ্ছা, লাস্ট আমি কিতাব বুঝাইছিলাম, মনে আছে? হ্যাঁ, এই কোথাও হইও না। লাস্ট আমি কিতাব বুঝাইছি, বাণিজ্যিক ব্যাংক বুঝে দিয়েছি। তিন নাম্বারটা তো না, লাস্ট এই টপিক এখানে শেষ হয়েছিল, আমরা বুঝেছিলাম, এরপর আর এটা কমপ্লিট হচ্ছে না। টপিকটা আছে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ মুদ্রা সৃষ্টি করে। বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে কিটা আছে ঋণ মুদ্রা সৃষ্টি করে। কিটা সৃষ্টি করে? ঋণ মুদ্রা। বোধ হয় ভেরি গুড। বাণিজ্যিক ব্যাংকগুলা ঋণ মুদ্রা সৃষ্টি করে প্রাথমিক বা নিষ্ক্রিয় আমানতের। প্রাথমিক হইতে পারে বা নিষ্ক্রিয় আমানত, যেটা নিষ্ক্রিয় আমরা কি দ্বারা কই? আমানতের ভিত্তিক ব্যাংকগুলো সক্রিয় আমানত সৃষ্টি করে। তারা নিষ্ক্রিয় আমানতের কিতাতে নেয়, সক্রিয় আমানতে পরিবর্তন করে। প্রাথমিক বা নিষ্ক্রিয় আমানতের ভিত্তিতে তারা এটার ভিত্তিতে তারা সক্রিয় আমানতের সৃষ্টি করে। সঞ্চয়কারী ব্যাংকের যে পরিমাণ সঞ্চয় জমা রাখে, যে কোনো সঞ্চয়কারী যেটা জমা রাখে ব্যাংকের মধ্যে জমা রাখে, সেই পরিমাণটি হচ্ছে প্রাথমিক বা নিষ্ক্রিয় আমানত। তাদের একটা নিষ্ক্রিয় আমানতটা কিটা? সঞ্চয়কারী ব্যাংকে যে পরিমাণ সঞ্চয় জমা রাখে সেই পরিমাণটি হচ্ছে প্রাথমিক বা নিষ্ক্রিয় আমানত। এখানে সঞ্চয়কারী সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এখানে নিষ্ক্রিয় মানে বুঝলে তো, নিষ্ক্রিয় জমা রাখে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করে। এখানে সক্রিয় ভূমিকা পালন করে, ব্যাংক নিষ্ক্রিয় থাকে। এখানে যে মানুষটা আছে তারা সক্রিয় আছে কিন্তু ব্যাংক এখানে নিষ্ক্রিয় আছে। সক্রিয় আমানত ব্যাংকগুলোর দ্বারাই সৃষ্টি হয়। সক্রিয় আমানত কিতার দ্বারা সৃষ্টি হয়? ব্যাংক দ্বারাই সৃষ্টি হয়। প্রাথমিক আমানতের একটি বড় অংশ জমা রেখে বাকির অংশ ব্যাংক সমূহ ঋণ হিসাবে প্রদান করে। মানে এখানে কইছে সক্রিয় আমানত যেটা আছে, সক্রিয় আমানত ব্যাংকগুলোর দ্বারাই সৃষ্টি হয়, এবং কইছে যে প্রাথমিক আমানতের একটি অংশ জমা রাখে। প্রাথমিক আমানত যে একটা অংশ তারা জমা রাখবো, বাকি অংশ ব্যাংক সমূহ ঋণ হিসাবে ব্যবহার করে। একটা অংশ রাখি দিব, বাকি সব ঋণ হিসাবে ব্যবহার করব। ঋণ প্রদানের সঙ্গে সঙ্গে মুদ্রার সৃষ্টির প্রক্রিয়া আরম্ভ হয়। যে সময় ব্যাংকে আমি ধর টাকাটা নিয়ে জমা দিলাম, এটার একটা পার্ট রাখবো, বাকি তো কিটা করবো ঋণে দিলে। ঋণে দেওয়ার লগে লগে কিটা আছে তার টাকা ভাড়া স্টার্ট হয়ে গেছে, বুঝছো তো? মানে তারা স্টার্ট হয়ে গেছে। একটি সাধারণ উদাহরণ নেওয়া যাও। সঞ্চয়কারী ব্যাংকের মধ্যে 1000 টাকা রাখছে। যে সঞ্চয়, ধর আমি সঞ্চয়কারী, এখানে ধর গৌতম নামের একটা ছেলে আছে। গৌতম গৌতম হে সঞ্চয়কারী আছে, হে 1000 টাকা জমা রাখছে। 1000 টাকা ব্যাংকে জমা রাখছে। এই টাকার পরিমাণ হবে প্রাথমিক নিষ্ক্রিয় আমানত। এটা হলো প্রাথমিক নিষ্ক্রিয় আমানত। ধরে নেওয়া যাক 20% ব্যাংক নিজের কাছে রেখে বাকি 800 টাকা, মানে এটা 20% যদি আমরা 1000 টাকার যদি করা যায় তাহলে কত হইলো? 200 টাকা। ঠিক আছে, 200 টাকা মানে 800 টাকা ধরো। 200 টাকা রাখিয়া বাকি 800 টাকা কিটা করলো? টাকা ঋণ হিসাবে প্রদান করলো গৌতমের কাছে। গৌতমের যে কোনো এসবিআই ধরিল, এসবিআই ব্যাংকে 1000 টাকা জমা রাখছে। এসবিআই তারও নগদ রাখছে 200 টাকা রাখিয়া বাকি 800 টাকা কিটা করছে? ঋণে দিলেইছে। এখন প্রশ্ন হলো এই 20% টাকা ব্যাংকে কেন রাখতে হয়েছে? এই বাকি তো 200 টাকাও তো দিতে পারতো, কেন রাখতে লাগছে? সময় মতো আমানতকারী বা সঞ্চয়কারী ব্যাংক থেকে টাকা তুলতে আসবে, তখন গৌতমের হঠাৎ প্রয়োজন পড়লতে হয়তো টাকা তুলা তাইতে পারে, যে আমার টাকাটা আমার দেও। তো সেই সময় যেটা আছে, সময় মতো আমানতকারী বা সঞ্চয়কারী ব্যাংকের টাকা তুলতে আসবে। সেই চাহিদা পূরণ করতে হলে ব্যাংকটি 1000 টাকা ঋণ হিসেবে প্রদান করতে পারবে না, সব টাকা দিতে পারতো না। যে ব্যক্তি 800 টাকা ঋণ লাভ করেছে, সেই ব্যক্তি 800 টাকা যে ব্যক্তিকে দিয়েছে 800 টাকা নিজের ব্যাংকের জমা করেছে। মানে বুঝছো, একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির অন্য গেছে, সেই ব্যাংকটি 20% নিজের কাছে রেখে বাকি আবার আরেকজনে কিটা করছে নিজের কাছে 20% রাখিয়া বাকি 640 টাকা কিটা করছে ঋণে দিলেছে। মানে এখানে পার্সেন্টেজ বাড়ে, একজনে দিচ্ছে আরেকজনের কাছে গেছে। এখানে সেইখানে 640 টাকা কিটা হয়েছে ঋণ দেওয়া হয়েছে, হিসাবে প্রদান করেছে। এবং দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে 800 টাকা হবে প্রাথমিক বা নিষ্ক্রিয় আমানত। 2 নম্বর ব্যক্তির কাছে গৌতমের কাছে আসলো,
800 টাকা, কিন্তু 2 নম্বর ব্যক্তির ঋণ কত হয়েছে 800। 800 টাকা আছে না নিষ্ক্রিয় আমানত, ও নিষ্ক্রিয় আমানত যার অত টাকা আছে 20% যদি দেয় তাহলে আছে 640 টাকা, মানে তার ঋণ থাকবে 3 নম্বর ব্যক্তির ঋণ 640 টাকা। তৃতীয় ব্যক্তিটা রাখছে 640 টাকা, মানে এটা হলো 1 নম্বর ব্যক্তি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হলো 3 নম্বর। তো এখন হয়েছে দেখো, মানে এখন হয়েছে ব্যাংক তার 20% কেটে বাকিটুকু ঋণ হিসাবে প্রদান করে দিব, বাকি ঋণ হিসাবে প্রদান করে দিব। এই প্রক্রিয়ার অব্যাহত থাকলে মোট আমানত পরিমাণ গিয়ে দাঁড়াবে 1,800, 640, 512 ডট ডট করিয়া যে 0 পর্যন্ত পুষতে গেলে 5,000 টাকা ও 1,000 টাকা বনে গেছে, বুঝলেনি? 1,000 টাকাটা দিয়ে কত দাঁড়িয়েছে 5,000 টাকা। ওখান তো আমরা 3 পর্যন্ত গেছি, 4, 5, 6, 7, 8 যদি যেতে যেতে 0 পর্যন্ত যে সময় যাইবো, এই সময় টাকার আমার পরিমাণ কত হয়ে যাব 5,000 হয়ে যাব, বুঝলেন? কত বেশি বড় অ্যামাউন্ট হইব 5,000 টাকা হইব ব্যাংকের। এরপর দেখো 5,000 টাকা হইব, অর্থাৎ প্রথম ব্যাংকটি যে 1,000 টাকা প্রাথমিক আমানত পেল, তার ফলে ব্যাংক ব্যবস্থা শেষ পর্যন্ত গিয়া কত টাকা দাঁড়াইছে 1,000 টাকা, কত টাকা হচ্ছে 5,000 টাকা সৃষ্টি করলো, অর্থাৎ মুদ্রার পরিমাণে 5 গুণ বৃদ্ধি হইলো। কত পার্সেন্ট বাড়াইলো 5% বাড়াই দিয়েছে, মানে 1,000 টাকার 5% বানাইছে, 5 গুণ বৃদ্ধি করছে, মানে 5% না 5 গুণ, এখানে 5 গুণ বাড়াইছে, পার্সেন্ট হইতো না 5% হইতো না 5 গুণ, মানে আমরা 1,000 যদি 5 দিয়ে পূরণ করি, 1,000 যদি 5 দিয়ে পূরণ করি তো কত হইলো 5,000 হইলো না? 5,000, সরি 5,000 হইলো। এই ভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো মুদ্রা সৃষ্টি করে, বুঝছো তো? কতজন দিতে দিতে এটা কি তাহলে মুদ্রার সৃষ্টি করলো। কয়জনে 1 নম্বর ব্যক্তি 1,000, 2 নম্বর ব্যক্তির ঋণ 800, 3 নম্বর ব্যক্তির ঋণ আই গেছে কত 640, এরকম আইতে আইতে দেখ। এরপরে 4 নম্বর ব্যক্তির ঋণ হয়েছে 512 ডট ডট দিছে, মানে আরো গেছে নিচে আরো লম্বা, সবে 20% ধরলে এটা আইতে থাকবো। লাস্টে আমার 5,000 টাকা ব্যাংকে কিটা করছে মুদ্রা সৃষ্টি করে ফেলাই দিছে। তখন ব্যাংকে 20% দিছে, 20% রাখিয়া দিছে, কিন্তু তখন তুই ভাব ব্যাংকের ইন্টারেস্ট লইব ধর 5, 6, 7, 8, 9, 10% লয়, 10% পর্যন্ত মানে ইন্টারেস্টে দে, ব্যাংকের 5,000 বনবো কিনা? এমনি ব্যাংকে মালামাল বলে দিব। 4 নম্বর পয়েন্ট হয়েছে বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য কার্যাবলীর মধ্যে আছে যেমন আমানতকারী মূল্যবান, যেমন বাণিজ্যিক ব্যাংকের আরেকটা বহুত ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে, যে এইখানে আমানতকারী যারা মূল্যবান সামগ্রী, যেটা অলংকার দিয়ে যেটা আছে, বা গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের হিসাবে কার্য সম্পাদন করে, মানে যদি আমরা কোয়া যে লকার সিস্টেম, যেটা লকার সিস্টেম বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যাবে, তোরা লকার সিস্টেম দিয়ে দিব। তুই যে সময় যেগুলো মানুষের বেতন শোনা গয়না আছে তারা ঘরে রাখতো না, আমরা তো নাইও হইলে হইব, আমরা তো আসেও কিতা রাত্রে এগুলো ঘুমাই লইয়া ঘুমতো উঠি। আর চুরে যদি আয় কোনো মতে যদি দেখিলা যোগু আছে তো লাগে চুরি করবে, যে ভাই আমার আমার আমি তো 5,000 আজকে চুরি করছি বুঝ না গিয়া, কারণ নাকের একটা ছোট ফুল দৌড়াদৌড়ি করার চক্করে যদি পড়ে যায় সেটাও তো লাইন হইতো না। মানে এত বেশি আমরা মানে সোনার দামও বহুত বেশি আছে। আর আজকালের মেয়ের তো দেখবে না এক ডিজাইনের লাগাইয়াও ঘুরতে চায় না, তারা লাগলে দেখবে না সিটি গোল্ডে কিনিয়া লাগাই দিব, আর ঠিকও আছে 150 টাকা 100 টাকা পাওয়া যায়, 2 বিয়া মারি দিল ওগু দিয়া, এরপরে আরেক বিয়াত গেল। আর কোনো মানুষে কোনো ছেলেরা তো প্রশ্ন করতো না তোমার কি সোনার না রূপার আছে, দেখছে ঠিক লাগছে ঠিক আছে, মেয়েরা মেয়েরা প্রশ্ন করে, মেয়েরা চলবে দেখবে মিশো তো অর্ডার মারি দিছে দুর্গা সরস্বতী পূজার সময় শাড়ি মারিয়া, অর্ডার মারিয়া পুরা সরস্বতী পূজা কাটাইলো, রিটার্ন মারি দিল, সরস্বতী পূজা ঘুরা শেষ, রিটার্ন হয়ে গেল, এরকম আমি বেজান শুনছি। আমার চিনা জানা একজনে করছে, বাদ দে, অর্ডার মারিয়া লই লিছে, ঘুরি লিছে, পূজা ঘুরা শেষ, পূজা ঘুরার পরে তো রিটার্ন মারছে, রিটার্নে আইছে এগুলো প্যাক আপ করিয়া দিলেইছে, মানে তার পূজাও ঘুরা শেষ, মানুষের দেখাই হয়ে গেল যে আমি করে দিয়েছি। কিন্তু বুঝো এরকম পর্যন্ত কাজ চলে, ছেলেরা তো আমরা করি না, ছেলেরা তো আমরা মাপ চুপ করিয়া লই, ঠিক আছে। আচ্ছা চলো বাদ দাও। আচ্ছা খালি মেয়েরা লাই কই না রে, আইডিবিআই ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংক, আইডিবিআই 1964 সালে এই ব্যাংক স্থাপন হয়েছে, 1964 সালে এই ব্যাংক স্থাপন হয়েছে আইডিবিআই। এটার মধ্যে দেখো এর কাজগুলা কিটা আছে, আইডিবিআই এর কাজ কিটা আছে,
প্রথমেই নামই দেওয়া আছে ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংক। শিল্প ক্ষেত্রে উন্নয়নের লাগি যে ব্যাংকটা বানানো হয়েছে তার নাম কি দিয়েছে? আইডিবিআই ব্যাংক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বুঝে আছে, ঠিক আছে। 1964 এটা এস্টাবলিশমেন্ট হয়েছে। এর মূল কাজ হয়েছে কিটা দেখো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লেখা নিবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। আচ্ছা, তো এটার যে ফার্স্ট অফ অল হয়েছে শিল্প প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সাহায্য করা। শিল্প যে হয় বড় শিল্প হোক ছোট শিল্প হোক, শিল্পগুলো যে কোনো শিল্প প্রতিষ্ঠানগুলো নাকি আছে আর্থিক সাহায্য করতো ইকোনমিক্যালি, মানে তারা যেগুলা আছে ছোটখাটো দোকানদার হোক আর বড় দোকানদার হোক তারা আর্থিক সাহায্য করবো। এটা হলো আইডিবি এর কাজ। এরপরে 2 নম্বর হচ্ছে শিল্প উন্নয়নের সঙ্গে জড়িত, যেগুলা শিল্পর লগে জড়িত আছে, উন্নয়নের লগে জড়িত আছে, প্রতিষ্ঠানগুলো প্রসারে বৃদ্ধিতে সাহায্য করবে, যাতে তারা ব্রাঞ্চ বাড়াও, তারা যাতে একটু বড় হোক। একটা কোম্পানি আছে, ধর একটা কোম্পানি আছে, এটার চাইবো যে তারা একটু বড় হইতো, একটু বড় লেভেলে পৌঁছতো, এটার লাগি তারা ট্রাই করে। এই ব্যাংক শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ আদি আদির মাধ্যমে ঋণ মাধ্যমে প্রত্যেকভাবে আর্থিক সাহায্য প্রদান করে। ঋণ দিয়ে তারা সাহায্য করবো, ঋণ গুলা দিয়ে সাহায্য করবো। এই ব্যাংক পরোক্ষভাবে শিল্প প্রতিষ্ঠানকে সাহায্য প্রদান করে, মানে প্রত্যক্ষ আর পরোক্ষ, বুঝছো তো? এখানে পরোক্ষভাবে, মানে প্রত্যক্ষ না পরোক্ষ, ইনডাইরেক্ট ভাবে তারা কি হচ্ছে শিল্প প্রতিষ্ঠানকে সাহায্য করব। যেমন এই ব্যাংক রাজ্যের অর্থ নিগম, শিল্প উন্নয়ন নিগম, বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সাহায্য প্রদান করে। আর এগুলো মানে কমার্শিয়াল ব্যাংক আছে, এগুলোর সাহায্য করবো। এই প্রতিষ্ঠানগুলো রাজ্যের শিল্প খণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করে। নেক্সট পয়েন্ট হয়েছে অর্থনৈতিক ভাবে অনগ্রসর যেগুলো ব্যাংক আছে, মানে অনগ্রসর মানে অনেক হচ্ছে অর্থনৈতিক অনগ্রসর আঞ্চলিক শিল্প, মানে অঞ্চলগুলো যেগুলো অঞ্চলের মধ্যে আর্থিকভাবে অনগ্রসর আছে, খুব ডেভেলপমেন্ট না, একটু অসুবিধা আছে, এই ব্যাংক রেহাই সুদের হারে ঋণ প্রদান করে। মানে অল্প হয়তো সুদের হারে বা রেহাই দিব, মানে কম ইন্টারেস্ট নিয়ে বা না নিয়েও তারা তারা দিব টাকা, ঠিক আছে। এই ব্যাংক প্রশিক্ষণের মাধ্যমে শিল্পহীন যেগুলো আছে জেলাগুলাতে শিল্প স্থাপনের প্রেরণা সঞ্চার করিয়া দিব। মানে বহুত সময় এটা করে যে যেগুলো আছে মানে মানুষের প্রশিক্ষণও দেয়, মানে কিটা করবো তারা, মানে শিখাইবো, শিখাইয়া এরপরে লাগলে তারা টাকা দিয়ে করবো যে তোমরা অনেক কিছু একটা কাজ করো বা তোমরা একটা কিছু চালাও, মানে বুঝছো তো? যেমন কেউ মুরগির ফার্মিং করা বা আরো যে কোনো, মানে ফর এক্সাম্পল একটা মুরগির ফার্ম করতে লাগে কিরকম আমরা দিকে, যেমন কোনো জায়গায় শুনছিস মানে হাঁস পালে, হাঁসের মানে ফার্মিং করে। তো কেউ না এটা হাঁস আনিয়ে পারলে তো মরে যায়। তুমি যে ব্রিডটা আনরা, এই ব্রিডের মধ্যে এটা দেখতে লাগবে যে ব্রিডটার মধ্যে প্রবলেম কিটা আছে। আনিয়া খালি পারলে হইতো না তো, দেখা যায় আনিলে হইতো না তো। এটার মধ্যে যে মানুষটা পালছে হে কেন লাভজনক হয়েছে, এটার মধ্যে হে লাভবান কেন হয়েছে, তুমি তার মতো আনিয়া আর তুমি নিজের মতো ফালা শুরু করে দিবাই, তে হইতো না। সবের একটা প্রজাতি, যেমন ফার্মের মুরগির তুমি লোকাল মুরগির মতো ফালতে পারতে না। ফার্মের মুরগির তুমি একটু মানে ফ্যান অন চালাইয়া গরম লাগলে তারা ফ্যান অন চালাইয়া একটু দিতে লাগে, কারণ ফার্মের মুরগিটা দেখি একটু গরম চালাতে পারে না। আইয়া ফ্যান, তারা ফ্যান একটু গরম বাড়ি গেলে ফ্যান চালাইতে লাগে, তারা একটু এদিকে ওদিকে হাঁটি গেলে দিকে মানে হেরান হয়ে যায়, একটু হাঁটার পরে হেরান হয়ে যায়। তারা যদি ফ্যান না চালাই তো পারতো না, বুঝছো? তার দেখবে সারাদিন সুস্থির মতো বই থাকে, কোনো তারা খাইয়ে দেয় কাজ নেই, খালি খায় আর মোটা হয়, আর লাস্টের দিকে দেখবে না কাটিয়ে একসময় মাংস মানে শেষ। এই ফার্মের মুরগি রে তোরা কইলাম, তোরা নিজের তোরা মনে করে স্কুল তো নেই ফ্যান চালাই চালাই স্যার, এরপরে কি আছে RRB রিজনাল রুরাল ব্যাংক, যেটা গ্রামীণ ব্যাংক, যেটা 1975 সালে। আচ্ছা ঠিক আছে, ওখানের মানুষই তো কিন্তু ফার্মের মুরগির মতো অবস্থা হয়ে গেছে, একটু মানে হাঁটলে উঠলে তারা গরমে আর যাতে পারে না। গরম খালি মানুষের কাছে এই বছর বেজান গরম আছে, প্রত্যেক বছর মানুষের দুইটা কথা হয়, এই বছর বেতালা ঠান্ডা পড়ছে, এরকম ঠান্ডা কোনোদিন দেখছি না। আর একটা কথা আছে খুব বেশি জনপ্রিয়, এই বছর গরম বাপরে বাপ, এরকম জীবনে কেউ গরম দেখছে না। সব বছর ও কথাটাই আমি শুনি আই, কোন বছর বেশি পড়ে আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এরপরে আগের মানুষের একটু চলাফেরা একটু আলগা রকমের আসলো, গাছও আসলো, গাছের নিচে দিয়ে হইতো, ওখানে মানুষেরা দেখবা ফার্মের মুরগির মতো হয়ে গেছে, ফ্যান ঘরে গিয়ে ফ্যান চালাই দিব লাগে, আর ঠান্ডা যদি ফ্রিজ থাকে তো ফ্রিজের জল খাই দিব। এই বাইরের কেউ হতা কর না, তোমরা ক্লাসের মধ্যে হতা করার দরকার নেই। পরে দিকে দেখছো তো, দেখো ফার্মের মুরগির যার কারণে বয়সও কম আছে, দেখছো তো লোকাল মুরগি তার তো বাঁচি যায়, বহু সময় মানুষের ধরিয়া হাঁটাতে যায় তো উড়িয়া উড়িয়া যদি ভাগি যায়,
এই গাছে ওসে ভাগি যাব কোনো মতে আর ধরিয়া ধরা যায় না, বড় স্পিডে ভাগে লোকাল মুরগিটা, মানে বহুত চালাক থাকে। দেখো দেখো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক যেটা আছে 1975 সালে প্রথম 5টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক স্থাপন করা হয়েছে। 1975 সালে প্রথম 5টা গ্রামীণ ব্যাংক স্থাপন হয়েছে। এই ব্যাংকের সম্পাদিত দুইটা কাজ হলো দরিদ্র গ্রামবাসীদের সুদের বোঝা থেকে পরিত্রাণ করা। আমরা যেমন আছে না নি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, সুদের হার যাতে কমতো, এইখানে কইছে যে দারিদ্র গ্রামবাসীদের সুদের বোঝা তো না। আগে মহাজনরা যে আসতো না নি, তারা বেজান টাকা সুদ লইতো, 10%, 12%, 15% লইতো, মানুষের সুদের হারও জানতো না ঠিক মতো, তারাও টাকা লইতো আর লইয়া দিতে দিতে তারা মোটামুটি কাজ শেষ। এটার লাগি সবসময় দেখবেন মহাজন তার বড় নাম আসলো। এই মহাজন ব্যবস্থাটারে একটা সময় নিয়ে নষ্ট করার লাগি আইছে ব্যাংক ব্যবস্থা, কম পার্সেন্টেজে যাতে কি তাইছে সুদটা দেওয়া। কেন হয়েছে আমরা দিকে দেখি না, কেউ কেউ আছে দেখো বড় বড় পয়সা লাভ নিয়ে গেছেন সুদের বিজনেস করিয়া, বহুত পয়সা লাভ নিয়ে গেছেন, তারা গেলে দেখবে না পয়সা দিলেই বনে, আর লাস্টে দিকে বড় বড় পয়সা লাভ নিয়ে গেছেন। সুদের টাকা মানে কিটা আছে তারা দিয়া দিব, এরপরে তুমি সুদে নিয়ে হের দিতে দিতে মানে তোমার মোটামুটি লাইন ধরাই দিব যে তুমি তার টাকা ভরতে ভরতে একশো সময় লাগবে। একজন ব্যক্তি আসলো কাজল স্যার, তারা বাড়ির না, হে ব্যক্তিটা বোধহয় 3,000 না 1,500 না 2,000 লইছিল, হে সুদ দিলেছে বোধহয় 4,000 টাকা। এরপরে ব্যক্তি হয় না এখন তোমার বলে 3-4 বছর পরে এখন তার 20,000 টাকা সুদ গেছে। আমি যদি হইতাম, আমি যদি থাকতাম আর যদি এরকম দিলে দিতাম, আমি বললাম না দিতাম না, যা যা কেস করে দে। প্রথম কথা হইলো একটা মানুষের তুমি ইয়ে করা লিমিটেড করতে লাগে। ট্যাক্সেস তুমি যদি লুটিয়া খাওয়ার চেষ্টা করো, ছোট এলাকার একটা ব্যক্তি আছে সুদের বিজনেসে মনে হয় জানে না, আর যে সময় দেখবে না ছোট এলাকার মানুষটা আছে গুন্ডামি করিয়া ঘুরে, নাম কইরাম না বাধ্য, তে কাজল স্যারে ঘর যে সুদে বলে লইছিল বোধহয় 3,000 টাকা বলে, আর এ বলে 3,000 টাকার বদলা মানে সপ্তাহে মাসে যা পারছে দিছে, বুঝছো তো, হে বলে 4-5 হাজার টাকা দিলেছে। দেওয়ার পরে ওখানে কি হয়েছে বলে হে কাজল স্যার একদিন ধরছে খর যে স্যার এরকম এরকম ব্যাপার, দেখো তোমার তুমি তো গ্যারান্টার আসলে দেওয়াইলা, এখন তো তার প্রায় 20,000 টাকা 20-30,000 টাকা হয়ে গেছে, মাত্র 3,000 টাকার 20,000 আর হে দিছে না যেটা না নি, তার 3-4 হাজার 5,000 দিলেছে। কত দেওয়ার পরে তার কেন মানে এই যে মহাজন ব্যবস্থাটা, মানে বুঝছো তো জিনিসটা কিটা, তুই ভাবে একটা গরিব মানুষের কিরকম তারা ইয়ে করা, অনেক সময় তারা ধরিয়া রাস্তা ফিরিয়ে দিতে পারে। গরিব মানুষ তো মানে গরিব মানুষের কিটা আছে যে 3,000 টাকা সুদে নিছে, বুঝ স্বাভাবিক করতে তার একটা বহুত বড় অসুবিধা আসলো, হয়তো ঠিকই গরিব আছে, অত কম টাকা নিয়েও মানে বুঝলেন তার অবস্থাটা কি চাইছে। আর আমি অত কম হইতাম না, মানে একটা ঠিক আছে। 1975 সালে দরিদ্র গ্রামবাসীদের সুদের বুঝাতনে পরিত্রাণ করার ব্যবসায়ী মহাজনদের কাছ থেকে অধিক হারে সুদের বিনিময়ে ঋণ নেওয়া বন্ধ করা, মানে দেখছো তো কথাটা কইছি এটা, এই যে মহাজন তারার বা যে যারা যারা খুব বেশি হারে সুদ নিত, ইতার লাগে দেখেছ না আগের মহাজনরা বেতলা পয়সা থাকতো, কেউ সোনার একটা লাইক দ্যাট একটা সোনার একটা কিছু নিয়ে দিছে, চেইন দিছে, আচ্ছা ইয়ম ঠিক আছে 2,000 টাকা, আগে দাম কম আসলো, চল ভরি কম আসলো, 2,000 টাকা দিয়ে লই লিছে, আর হ্যাঁ কিনা করছে 2,000 টাকা দিয়ে রাখি দিছে। তো এরপরে ব্যক্তিটা সুদ দিছে, সুদ ধর মোটামুটি আর মাসে মাসে সুদ দিছে, তো 2,000 টাকা এক লগে হইলে তেনা দিব, এটা সুদ তো রক্ষা পাইতো, হ্যাঁ মোটামুটি মাসে মাসে 150 এরকম করিয়া করিয়া দিয়া গেছে। হয়তো একটা টাইমে দিয়ে দেখা যার যে মোটামুটি 1,500-1,400 টাকা দিলেইছে, কিন্তু এরপরে সোনাটা নিতে পারেন না কেন হচ্ছে, কারণ 2,000 টাকা দিলেই এটা শেষ হইব, এদিকে 1,500 টাকা লই লইছে অলরেডি, ওখানে দিতে না পারিয়া লাস্টের দিকে কিটা হয় হে মহাজনে কবে দেখো তুমি নিতে পারে না, আমি সোনাটা বেশি লিম, কারণ ওখানে আর আমার অপেক্ষা করার নাই, হে কিটা করবো সোনাটা রাখি লিছে, ওই সময় রাখি লিছে, আর একটা টাইমে যে খুব পয়সা আলো তারা এরকম করে বেজান করছেন, তারা এরকম করে বহুত করছেন। এই যে গ্রামীণ ব্যাংক কিতার লাগি পঞ্চ মাথায় থাকবো তো, ওই যে মানে মহাজনের কাছ থেকে অধিক হারে সুদের যে বিনিময়ে ঋণ নেওয়া বন্ধ করা, পরিবর্তে অতি কম সুদের হারে ঋণ প্রদান করা এবং দরিদ্র গ্রামবাসীদের পরিত্রাণ করা, মানে গরিব মানুষের বাঁচানির লাগি এই যে গ্রামীণ ব্যাংক গুলা বনছিল। 2 নম্বর আছে গ্রামীণ ব্যাংক সঞ্চয় করা। গ্রামীণ ব্যাংক সঞ্চয় করা ভারতের বর্তমানে 2014 সালে সঞ্চয় মানে গ্রামীণ সঞ্চয় ব্যয় করা। ভারতবর্ষে বর্তমানে 57টা আঞ্চলিক ব্যাংক রয়েছে, মানে কতটা রয়েছে 57টা, মানে বুঝলেন কত বাড়ছে, কিতার লাগি বাড়ছে এই দরিদ্র মানুষের লাগি। আর আজকাল গ্রামীণ ব্যাংকে গেলে অনেক সময় টাকা হলো আনতে পারে না মানুষ, আরো বেকার বিপদে পড়ে যায়। হ্যাঁ তবে অনেক আছে যারা লাইন জানে, তারা অনেকে গাড়ি ঘোড়া কিনিলার কম সুদের মধ্যে কিনিলার, এটাও লাইন আছে যারা জানে তারা,
যারা জানে না তারা খালি দৌড়াইবো। আর ব্যাংকের ম্যানেজার গুলা একটু শয়তান থাকে। ধরে একজন মানুষ 1 লাখ টাকা লোন লইছে, ব্যাংকের ম্যানেজারে হবে আমার একটু খাওয়াইতে লাগো, তারা খাওয়াইবা তুমি, এরকম সত্যি ঘটনা যেটা। এইখানে ব্যাংকের ম্যানেজার গুলা বহু সময় হারামিগিরি করিয়া তারা খায়, যার কারণে ব্যাংক ঘোটালার মধ্যে ধরা পড়ে। অনেক ব্যাংক ঘোটালার মধ্যে কেমনে ধরা পড়ে, তারা ম্যানেজার আছে দেখবা না, এইদিকে হে বেতন যেটা পার তো পার, লগে লগে কিতা করে, একজনটা কইছে দেখো আমি 1 লাখ টাকা তোমার সাইন করিয়া দিলাম, আর উল্টা পাল্টা মানুষের বহু সময় দিলা তারা, যেগুলো রিটার্ন করতো না, হে তো কিতা ভাগি দিব। ব্যাংকের ম্যানেজার কিতা এক ব্রাঞ্চ তো আরেক ব্রাঞ্চে গেছে, কিন্তু এই ব্রাঞ্চের মধ্যে যে অত টাকা যে পড়ে গেল, ডেপতে পড়ে গেল, এটা তো আর রিকভার হইলো না। আর যে জেনুইনলি পাওয়ার আসলো, যে দিল না, এটার লাগি দেখবেন নীরব মোদীর মতো মানুষে বহুত হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, তার কোনো যাচ হয় না। আর আমরা সাধারণ ছোটখাটো গরিব মানুষ যারা আছে, তারা 1 লাখ টাকা নেওয়াত গেলে পুরো বাড়ি সম্পত্তি দিয়ে যাবে, এরপরে 1 লাখ টাকা দিব। আর কোনো কারণ, আর আমরা গরিব মানুষে ইন্ডিয়া ছাড়িয়ে ভাগার কোনো জায়গা নেই, নিজের নিজের জমি ছাড়িয়ে কই ভাগতো, ওটার মধ্যে থাকতে লাগবে, কিন্তু ওটারই দখল মারিয়া লওয়া হয়ে যায়। আর বড় বড় মানুষ তারা দেখবেন কোনো ব্যাপার নেই, তারা বিন্দাস 11,000 12,000 কোটি টাকা লইয়া অন্য দেশের মধ্যে বিন্দাস কাটার লাইফ, তারা মারিয়া ভাগিয়ে গেছে। আর আমরার মতো মানুষে 1 লাখ লোয়ার পরে মনে হয় যে গলা টিভি। এর মধ্যে ব্যাংকের ম্যানেজাররাও খাওয়াইতে লাগে, ব্যাংকের ম্যানেজারও দেখিও তারা হয়েছে না 1,000 দিলা 2,000 দিলা, কেউ তো 5,000 6,000 লোন তোমার আমি স্যাংশন করিয়া দিলাম, তুমি একটু আমার দেও। তো তাই একটু ম্যানেজারে খুশি করতে লাগে, তাই একটু চা পান খাবার খরচ দিতে লাগে। ও চা পানের খরচ কি জানোস নি, এটা পান যদি দামিও পান খাইতে হবে 100 টাকা পড়ে, আর চা যদি হয়তো 5 টাকা বা 10 টাকা, কিন্তু তারার এই 10-5 টাকা না, 5-6 হাজার টাকা মোটামুটি একটা লাইন করতে লাগে। মানে কত দামি পান খায় এগুলো আমি বুঝলাম না, বুঝছো? চা কোন যে ঘরে তো মনে হয় না যে মানুষের বাড়িতে চাইয়া চুইয়া খায়, আর দেখবেন ওইরকম অবস্থা তারা। আর কিছু যে ব্যাংক ম্যানেজার গুলো ভালো আছে, তারা খুবই ভালো আছে। যারা ভালো আছে তারা সত্যি সত্যি মানুষের ঠিকঠাক বুঝিয়ে পয়সা দেয়, যাতে ব্যাংকটা চলতো। ব্যাংক তো ভালো মানুষের লাগি চলে, খারাপ ব্যাংক ম্যানেজারের লাগি তো ধরা পড়ে যায়। কোন কোন জায়গার সঙ্গে ঘোটালা হয়ে গেছে, এই কয়েকদিন আগে কাবুগঞ্জ না কোন জায়গার মধ্যে ব্যাংকের ম্যানেজার হে তার কেবিনের মধ্যে বইয়া মদ খার, হে বুঝলেন হে মদ খার, হে যদি একটা অ্যাকাউন্ট ভুলে বলে যদি মারতে আর একটা অ্যাকাউন্টে যদি ট্রান্সফার মারি যেত, টাকা গেল। এর ঘরে কইবা যে আমি তো কিচ্ছু করছি না, ওই যে নেশায় নেশায় হয়ে গেছে, তাই তারা ভুলে বলে ক্লিক, বেচারা আমার মতো গরিব অ্যাকাউন্ট খালি। ঠিক আছে, এটা একটা সমস্যার ব্যাপার আছে। নাবার্ড, নাবার্ড যেটা আছে, নাবার্ড হইছে কৃষি এবং গ্রাম উন্নয়ন রাষ্ট্রীয় ব্যাংক, এটা নাবার্ড। 1882 সাল, কত সাল? 1882 সালে নাবার্ড স্থাপন করা হয়েছে। 1882 সালে নাবার্ড বানানো হয়েছে। গ্রাম্য ঋণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের মানে শুনে, গ্রাম্য ঋণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক যে সমস্ত কার্য সম্পাদন করে আসছিল, সেই সমস্ত কার্য নাবার্ডের হস্তান্তর করা হয়েছে। মানে এই গ্রামের যে গ্রাম্য ঋণের ক্ষেত্রে, পয়েন্টটা ভালো করে দেখিস, গ্রাম্য ঋণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক যে সমস্ত গ্রামের যে ঋণের ক্ষেত্রে আগে কাজটা কে করতো, রিজার্ভ ব্যাংকে করতো, ইটারে যেটা করছে এই কাজটা এখন নাবার্ডের হাতে দিলেছে, যে নাবার্ড তুমি আমার আমার কাজটা তুমি করো, কারণ আমি অত মানে এই জায়গায় বইয়া অতটা কাজ করতে পারি না। তা ছোটখাটো কাজ গ্রামের ঋণের ব্যাপারে কার দিলেছে কাজ করার লাগি, নাবার্ডের দিলেছে। তখন দেখো পয়েন্ট কইছে, গ্রাম অঞ্চলে যে সমস্ত অনুষ্ঠান বিনিয়োগ এবং উৎপাদনের সঙ্গে জড়িত, বিনিয়োগের লগে জড়িত আছে, উৎপাদনের লগে জড়িত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোর লগে জড়িত আছে, সেই সমস্তের শীর্ষ বিত্ত যোগানের প্রতিষ্ঠান হচ্ছে নাবার্ড। মানে নাবার্ড সবকিছুর ক্ষেত্র খেতা দেখবো, এক্সপোর্ট ইম্পোর্টের সবের কাজ দেখবো কিনা নাবার্ড, উৎপাদনের যে প্রোডাকশনের কাজ দেখবো, বিনিয়োগের কাজ দেখবো, সবকিছুর মধ্যে দেখবো কে নাবার্ড। ঋণ প্রদান প্রক্রিয়া, পরিকল্পনার পর্যবেক্ষণ, ঋণ প্রদানের প্রক্রিয়া দেখতে লাগবো, পর্যবেক্ষণ এটা দেখতেও লাগবো, পর্যবেক্ষণ ও পর্যালোচনা। প্রথম খালি ঋণ দিলে তো হইতো না, কারে দিতে লাগবো, ঋণ যেসব মানুষের দিলে তো হইতো না, ঋণ দেওয়ার একটা পদ্ধতি আছে, পরিকল্পনা করতে লাগবো, পর্যবেক্ষণ করতে লাগবো, পর্যালোচনা করতে লাগবো, পুরো দেখতে লাগবো, প্রশিক্ষণ ইত্যাদি সুদৃঢ় করতে নাবার্ড ব্যবস্থা গ্রহণ করছে। এগুলা সব করতে, এর মধ্যে প্রশিক্ষণও করতে লাগবে, যেগুলো মানুষে জানে না তারা শিক্ষিত একটু বানাইতে লাগবে, দেখাইতে লাগবে, এগুলো জিনিস নাবার্ডের কাজ। নেক্সটে কইছে সমস্ত বিত্ত প্রতিষ্ঠান, ভারত সরকার, রাজ্য সরকার, রিজার্ভ ব্যাংক ইত্যাদির সঙ্গে নাবার্ড
সমন্বয় আছে, মানে যতটা বিত্তীয় প্রতিষ্ঠান আছে ভারত সরকারের লগে, রাজ্য সরকারের লগে, রিজার্ভ ব্যাংকের লগে, সবের লগে সমন্বয় একটা সম্পর্ক বানিয়ে একে রাখছে নাবার্ড। মানে বলে থাকবো তো নেক্সট এর দিন এই টপিকটা ডিসকাশনে রাখবো আজকে।